তো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ভাইয়া কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কি? ওই যে কিছুদিন আগে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের বাইরে প্রেরণ করা হয়েছিল, এটাই হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটকে আমরা বাংলায় কি বলি? কৃত্রিম উপগ্রহ বলি। কিছু কিছু স্যাটেলাইট যেগুলো আমাদের ভূস্থির উপগ্রহ না, কিছু কিছু স্যাটেলাইট আমাদের ভূস্থির উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের মধ্যেই এক ধরনের উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে। ভূস্থির মানে কি? যারা ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থির। তার মানে সারাদিন তোমার মনে হবে তোমার মাথার উপরে কৃত্রিম গ্রহটা ঘুরছে, কৃত্রিম উপগ্রহটা ঘুরছে। তার মানে তুমি যেখানে তোমার পৃথিবী যেভাবে ঘুরছে, এই কৃত্রিম উপগ্রহটাও সেই একই হারে ঘুরছে। তার মানে সবসময় কৃত্রিম উপগ্রহটাকে তুমি তোমার মাথার উপর দেখতে পাবে, সেটাকে আমরা বলছি ভূস্থির উপগ্রহ। তো ভূস্থির উপগ্রহ নিয়ে আমরা একটু পরে পড়াশোনা করব। চলো আমরা প্রথমে আমাদের কৃত্রিম উপগ্রহের কনসেপ্টটা পড়ে ফেলি। লেটস গো। দেখি আমাদের কৃত্রিম উপগ্রহের পড়াশোনায় আমাদেরকে কি বলেছে, চলো একটু দেখি। আমাদের কৃত্রিম উপগ্রহের আমাদেরকে পড়াশোনায় বলেছে, মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, যেটা ভূপৃষ্ঠ থেকে 6400 কিলোমিটার নিচে। তাহলে এখান থেকে আমাদের এই যে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই কেন্দ্র পর্যন্ত দূরত্বটা কত ভাইয়া? এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আর এর মান কত? 6400 কিলোমিটার। এখন মনে করো তুমি এই পৃথিবী থেকে তুমি একটা কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করেছো, এই মনে করো তোমার সেই কৃত্রিম উপগ্রহ। এটা হচ্ছে তোমার সেই বিখ্যাত কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহটা এই পৃথিবীকে কেন্দ্র করে এইভাবে ঘুরবে, এই যে পৃথিবীকে কেন্দ্র করে সেইভাবে ঘুরবে। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের পরিধি, মানে কৃত্রিম উপগ্রহ যে বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে কৃত্রিম উপগ্রহটা পৃথিবী থেকে ভাইয়া ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে? h পরিমাণ উপরে। তাহলে কৃত্রিম উপগ্রহের দূরত্ব ভূকেন্দ্র থেকে কত বেশি? r+h পরিমাণ দূরে। তাহলে খেয়াল করো, কৃত্রিম উপগ্রহের জন্য আমাদের ভূকেন্দ্র থেকে একটা কৃত্রিম উপগ্রহের দূরত্ব হয় r+h। h এর মান কত এটা আমরা জানি না, এটা এক একটা কৃত্রিম উপগ্রহের জন্য h এর মান এক এক রকম হবে। আমাদের পরীক্ষার প্রশ্নে h এর মান দিয়ে দিবে, বলবে কোন একটা কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 5000 কিলোমিটার উপরে, তখন h এর মান কত? 5000, বাট r এর মান ফিক্স 6400 কিলোমিটার। তাহলে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমরা তাহলে বুঝে ফেললাম, আমাদের কৃত্রিম উপগ্রহ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় থাকা একটা উপগ্রহ, একটা কৃত্রিম স্যাটেলাইট, যেটা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক আছে, এখন কৃত্রিম উপগ্রহের মধ্যে কোন উপগ্রহটাকে ভাই আমরা ভূস্থির উপগ্রহ বলি? ভূস্থির উপগ্রহ বলি আমরা কোনটাকে বলি? পৃথিবী মনে করো এই বিন্দু থেকে পুরো পৃথিবীটা ঘুরে আবার এই বিন্দুতে আসতে 24 ঘন্টা সময় লাগবে, একদিন। যেই কৃত্রিম উপগ্রহটা, এই কৃত্রিম উপগ্রহটাও যদি এইখান থেকে, যেখানে কৃত্রিম উপগ্রহটা এঁকেছি সেখান থেকে একবার ঘুরে আবার এই বিন্দুতে আসতে সময় লাগবে একদিন। তাহলে যেই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান, তাকে বলা হয় পৃথিবীর সাপেক্ষে স্থির বা ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহের সংজ্ঞাটা আমি প্রথমেই পড়াই ফেললাম ক্লাসের, বাট এটা নিয়ে আমরা আলোচনা করব ক্লাসের মিডলে, মাঝখানে। ভূস্থির উপগ্রহ কারা? যে সকল উপগ্রহ বা যে সকল কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান, অর্থাৎ 24 ঘন্টা, তাদেরকে আমরা বলছি ভূস্থির উপগ্রহ। তাহলে ভূস্থির উপগ্রহ হতে গেলে পর্যায়কাল কত হতে হবে? 24 ঘন্টা। ঠিক আছে, ভূস্থির উপগ্রহ হওয়ার শর্ত কি? ভূস্থির উপগ্রহ হওয়ার শর্ত হচ্ছে পর্যায়কাল 24 ঘন্টা হতে হবে। তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে, আর ক্লাসের শুরুতে একটা কথা বলে দিই ভাইয়া, এই টাইমটাতে যখন ভাইয়া লাইভ ক্লাসে থাকি, কাইন্ডলি তোমরা কেউ কষ্ট করে ভাইয়াকে আবার মেসেজ দিও না ইনবক্সে, তখন মনোযোগ নষ্ট হয়ে যায়, যেটা গতকালকে ক্লাসেও হয়েছে। ঠিক আছে, মানে বিভিন্ন গ্রুপগুলোতে পার্সোনালি একটা মেসেজ দিলে মানা যায়, বাট দেখা যায় আমি লাইভ ক্লাসে আছি, তোমরা হচ্ছে গ্রুপগুলোর মধ্যে গল্পের আসর বসাই দাও, তখন তো ভাইয়া মানে কথা বলতে একটু হেজিটেট ফিল হয়, তাই না? বারবার যদি দেখি যে না মেসেজ আসতেছে, তখন মনোযোগ নষ্ট হয়ে যায়। এটা কিন্তু তোমাদের জন্যই ক্ষতি, তো এটা কইরো না। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা দেখি, এখানে আমরা তাহলে কৃত্রিম উপগ্রহের একটা সূত্র দাঁড় করাই। চলো আমরা কৃত্রিম উপগ্রহের একটা সূত্র দাঁড় করাই, লিখি। এখানে আমাদের যে স্মল h কি? স্মল h হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। স্মল h হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব, এটা হচ্ছে আমাদের স্মল h। ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের যে দূরত্ব বা উচ্চতা, আমরা এটাকে উচ্চতা বলি, ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এটা হচ্ছে আমাদের স্মল h। আর কি ভাইয়া? তাহলে r+h কি বলতো? r+h হচ্ছে ভূকেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। তাহলে r+h হচ্ছে ভূকেন্দ্র
থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। ভাই এগুলা কেন লিখছি ভাইয়া? এগুলা লিখে কি হবে ভাইয়া? ভাই এগুলা লিখে কি হবে আমি তোমাদেরকে বলি। আমরা এখান থেকে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় মানে ভি এর একটা সূত্র বের করব। এখন আমাদের অঙ্কে পরীক্ষায় আসে কৃত্রিম উপগ্রহটির বেগ কত বের করো, কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র বের করব, এই কারণে এই কথাগুলো লিখছি। ঠিক আছে, আমরা এখন কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করব, বেগ নির্ণয়ের সূত্রটা আমরা প্রতিপাদন করব। তাহলে এটা হচ্ছে ভূকেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। ঠিক আছে, এখন কৃত্রিম উপগ্রহ হওয়ার শর্ত কি? চলো একটু শর্তটা লিখে ফেলি। চলো চলো চলো, কৃত্রিম উপগ্রহের শর্ত। কৃত্রিম উপগ্রহ হওয়ার শর্ত। কৃত্রিম উপগ্রহ হওয়ার শর্ত হচ্ছে ভাইয়া, একটা কৃত্রিম উপগ্রহ হতে গেলে সেটাকে একটা সুনির্দিষ্ট উচ্চতায় থাকতে হবে এবং তার একটা সুনির্দিষ্ট বেগ থাকতে হবে। তার মানে একটা কৃত্রিম উপগ্রহ তুমি প্রথম যখন মহাকাশে যখন স্থাপন করেছো, সেটা ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় থাকবে আজীবন সেটা ভূপৃষ্ঠ থেকে তত উচ্চতায় থাকবে। তার মানে তার ভূপৃষ্ঠ থেকে একটা সুনির্দিষ্ট উচ্চতা h থাকবে। ঠিক আছে, এবং সে একটা সুনির্দিষ্ট বেগে গতিশীল হবে। তার মানে তুমি প্রথম কম্পিউটারের সিস্টেমে তাকে যে বেগ প্রদান করে দিয়েছো, সে আজীবন ওই বেগেই গতিশীল থাকবে। যদি তোমরা মানে আমরা যদি পৃথিবী থেকে গবেষকরা যদি তার গতিবেগ যদি না বাড়ায় কমায়, এটা কন্ট্রোল করা যাবে অবশ্যই। তবে কৃত্রিম উপগ্রহের একটা সুনির্দিষ্ট উচ্চতা থাকবে এবং কৃত্রিম উপগ্রহের একটা সুনির্দিষ্ট বেগ থাকবে। তাহলে শর্ত দুইটা কি? এক নাম্বার শর্ত হচ্ছে সুনির্দিষ্ট উচ্চতায় থাকবে, সুনির্দিষ্ট উচ্চতা থাকবে। আর দুই নাম্বার শর্ত কি? দুই নাম্বার শর্ত হচ্ছে সুনির্দিষ্ট বেগ থাকবে। তাহলে একটি কৃত্রিম উপগ্রহের সুনির্দিষ্ট উচ্চতা থাকবে এবং সুনির্দিষ্ট বেগ থাকবে। আর আমরা এখন ভাইয়া এই সুনির্দিষ্ট বেগ নির্ণয়ের সূত্রটাই বের করব। এখন চলো আমরা বুঝি বেগটা আমরা কিভাবে বের করব। হ্যাঁ, একটা কৃত্রিম উপগ্রহ যখন ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে, তখন তার মধ্যে দুই ধরনের বল কাজ করবে। একটা হচ্ছে এই যে কৃত্রিম উপগ্রহটার উপর এক ধরনের মহাকর্ষ বল কাজ করবে, পৃথিবীর অভিকর্ষ বল কাজ করবে, যেটাকে আমরা বলবো এফ অফ জি। জি মানে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর কেন্দ্র, এই কৃত্রিম উপগ্রহটার উপর পৃথিবীর কেন্দ্র একটা আকর্ষণ বল দিবে, যেটাকে আমরা বলছি এফ অফ জি। এবং কৃত্রিম উপগ্রহটা যে পৃথিবীকে কেন্দ্র করে যে ঘুরছে, তার এই বেগের জন্য সে একটা কেন্দ্র বহির্মুখী বল অনুভব করবে, যেটাকে আমরা বলছি এফ অফ সি। এফসি মানে কি? সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল, যেটা কেন্দ্র থেকে তাকে দূরে সরিয়ে রাখবে। আর এফজি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, যেটা হচ্ছে তাকে পৃথিবীর দিকে টানবে। বাট এফজি এবং এফসি দুইটা সমান এবং বিপরীত। দুটি সমান এবং বিপরীত হওয়ার কারণে ওই কৃত্রিম উপগ্রহটা এফজি এর কারণে মানে কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবীর কেন্দ্রের দিকে চলেও আসবে না, আবার এফসি অর্থাৎ কেন্দ্র বিমুখী বলের কারণে পৃথিবী থেকে ছিটকেও যাবে না। সে সব সময় এই বৃত্তাকার পথে, এই সাদা ডটেড লাইন বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটা কৃত্রিম উপগ্রহের উপর দুই ধরনের বল মেইনলি কাজ করে। তাহলে আমরা এই কথাটি একটু লিখি। দেখো, আমরা লিখি যে কৃত্রিম উপগ্রহের উপর, লিখো কৃত্রিম উপগ্রহের উপর দুই ধরনের বল কাজ করে। দুই ধরনের সমান ও বিপরীতমুখী বল কাজ করে। দুই ধরনের বলটা কি? তারা পরস্পর সমান এবং পরস্পর বিপরীতমুখী বল কাজ করে। কি বলো? একটা হচ্ছে কেন্দ্রমুখী বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা হচ্ছে এফ অফ জি, আরেকটা হচ্ছে এফ অফ সি। এখন গ্র্যাভিটেশনাল ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা পড়েছি জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। পড়েছি না? অভিকর্ষজ বল বা অভিকর্ষজ বলের ক্ষেত্রে কি হয়? m1 হয়ে যায় পৃথিবীর ভর ক্যাপিটাল M, m2 হয়ে যায় বস্তুর ভর স্মল m। এখানে ভাইয়া বস্তুর ভর কি? কৃত্রিম উপগ্রহ, তাহলে কৃত্রিম উপগ্রহের ভরটা কি? স্মল m। তাহলে Fg ইকুয়াল টু আমরা লিখবো g ইন্টু mm ডিভাইডেড বাই r স্কয়ার। হ্যাঁ, r এর জায়গায় কি বসাবো? দেখো, কৃত্রিম উপগ্রহটা ভূকেন্দ্র থেকে r+h দূরত্বে অবস্থিত।
তাহলে স্মল আর কি হবে, আর প্লাস এইচ। স্মল আর কি হবে, আর প্লাস এইচ। স্মল আর কি ছিল, কেন্দ্র থেকে কতটুকু দূরে অবস্থিত, কৃত্রিম উপগ্রহটা কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বে অবস্থিত। তাহলে এইটা আসবে আমাদের আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা কিসের জন্য, এটাকে আমরা বলছি অভিকর্ষ বল, এটাকে আমরা বলছি অভিকর্ষ বা কেন্দ্রমুখী বল, অভিকর্ষ বা কেন্দ্রমুখী বল। কার জন্য, কৃত্রিম উপগ্রহের জন্য। আর এফসি কি, এফসি হচ্ছে ভাইয়া আমাদের কেন্দ্র বিমুখী বল। কার জন্য, কৃত্রিম উপগ্রহের জন্য কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্র বিমুখী বলটা কাজ করে কৃত্রিম উপগ্রহের। তাহলে এই কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রমুখী বলের সূত্র কি ভাইয়া, mv²/r। আশা করি আমাদের 26 ব্যাচে যারা আছো সবার নিউটনীয় বলবিদ্যা পড়া শেষ। হাফ ইয়ারলি পরীক্ষায় মোটামুটি সবার সিলেবাসে নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টা থাকে। নিউটনীয় বলবিদ্যায় কেন্দ্রমুখী বলের সূত্র তোমরা সবাই পড়েছো, F = mv²/r। ওই সূত্রটা এইটা। তাহলে mv²/r, r এর জায়গায় কি বসাবা, r প্লাস এইচ। এখন আমি কি বলেছি, এই যে Fg গ্র্যাভিটেশনাল ফোর্স বা কেন্দ্রমুখী বল এবং Fc বা কেন্দ্র বিমুখী বল, এরা পরস্পর সমান ও বিপরীত। তার মানে Fg = Fc। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে আমাদের উদ্দেশ্য কি ভাইয়া, আমরা ভি বের করব, কৃত্রিম উপগ্রহের বেগ বের করব। ওই যে দেখো বেগ ভি ভি ভি, এই ভি বের করব, ভি = কত সেটা বের করব। তাহলে প্রশ্ন মতে Fg = Fc, কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল। তাহলে এটা সমান আমাদের কি আসবে, বা আমাদের Fg হচ্ছে, যেহেতু আমরা Fc বের করব, তাহলে এক কাজ করি, আমরা আগে Fc লিখি তারপর Fg লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমরা ভি বের করব। প্রশ্ন মতে Fc = Fg। Fc এর ভেতরে কি আছে, mv²/r + h। Fg এর ভেতরে কি আছে, g × m / r + h হোল স্কয়ার, r + h হোল স্কয়ার। তাহলে বা দিয়ে আমরা কি লিখবো ভাইয়া, r + h হোল স্কয়ার। একটা r + h কাটা দিতে পারি, একটা r + h যদি কুটুস করে যদি কেটে দেই, তাহলে আমাদের হাতে আর কি থাকে দেখো, এখানে একটা r + h, এখানে একটা r + h যদি কেটে দাও, তাহলে আর এখানে একটা m, এখানে একটা m যদি কেটে দাও, তাহলে তোমাদের হাতে এইদিকে একটা r + h থাকে, এইখানে আমাদের কাছে একটা r + h থেকে যায়, তাই না? তাহলে r + h এখানে যদি আমাদের একটা যদি থেকে যায়, তাহলে আমরা একটা কাজ করি, অথবা আমরা এটা না কাটি, এটা কাটলে দেখতে বিশ্রী লাগতেছে, তাই না? এটা কাটতে দেখলে বিশ্রী লাগতেছে, তো আমি এটা না কাটি, এটা আমরা বুঝতে তো পারছি, তাই না? তাহলে বুঝতে যেহেতু পেরেছি, তাহলে আমরা এটা এইভাবে লিখি যে এখানে আছে v² r + h আর 9, আর এখানে আছে gm / r + h। এখানে স্কয়ার থেকে একটা r + h ভ্যানিশ, এখানে r + h ভ্যানিশ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা ফাইনালি কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র পাই √gm/r + h। এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র, এটা আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে? এটা কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা ভাইয়া একটু কমেন্ট করে জানান। সবাই এতটুকু পর্যন্ত বুঝেছি কিনা, যারা যারা এই মুহূর্তে ক্লাসে আছি, আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও। आपकी तारीफ में क्या कहे, आप हमारी जान बन गए। आपकी तारीफ में क्या कहे, आप हमारी जान बन गए। সবাই এতটুকু পর্যন্ত বুঝলাম কিনা ভাইকে একটু কমেন্ট একটু জানাও তো। আচ্ছা ঠিক আছে, তো নবনী জি ভাইয়া বুঝেছি, বাকি যারা আছো সবাই আমাকে একটু বলো তো এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। এতটুকু পর্যন্ত যদি আমরা সবাই বুঝতে পারি, আমরা তারপর কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র নির্ণয় করেছি। এখন আমরা কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বড় হাতের টি নির্ণয়ের সূত্র বের করব। কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্রটা এখন আমরা বের করব, ঠিক আছে? এখন আমরা কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্র বের করব। তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝেছি, ঠিক আছে? ঐশ্বর্যি ক্লিয়ার, ভেরি গুড। তাহলে চলো আমরা এখন কৃত্রিম উপগ্রহের আমরা কি বের করব, কৃত্রিম উপগ্রহের এখন আমরা পর্যায়কালের সূত্র বের করব। আচ্ছা
পর্যায়কালের সূত্র বের করতে গেলে হ্যাঁ কি লাগে আমি বলি। পর্যায়কাল হচ্ছে টি, পর্যায়কাল হচ্ছে টি, বড় হাতের টি, ঠিক আছে, বড় হাতের টি। এখন 9-10 থেকে তুমি একটা ছোট একটা সূত্র পড়ে আসতেছো, সেটা কি S = VT, সমবেগের সূত্র, তাই না? এখন কৃত্রিম উপগ্রহের বেগটা কি সুনির্দিষ্ট না? আমি একটু আগে কৃত্রিম উপগ্রহের শর্তে লিখছি, কৃত্রিম উপগ্রহ হওয়ার শর্ত হচ্ছে সুনির্দিষ্ট উচ্চতা হতে হবে, সুনির্দিষ্ট বেগ থাকতে হবে। তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট মানে কি সমবেগে চলে, বেগ নির্দিষ্ট মানে কি বেগ বাড়বেও না কমবেও না, তার মানে কৃত্রিম উপগ্রহের বেগটা কি সমবেগ। সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি S = VT। S = VT থেকে চলো এখন আমরা এই টি, এই যে স্মল টি, এই স্মল টিটাকে এখন আমরা ক্যাপিটাল টি বানাবো, বড় হাতের টি বানাবো, পর্যায়কাল বানাবো। তাহলে চলো তো আমরা একটু শিখি কিভাবে আসবে। চলো চলো দেখি, লেটস গো। আমরা জানি কি জানি, 9-10 থেকে জানি S = VT। বের করবো কি ভাইয়া? টি, ঠিক আছে। আচ্ছা তাহলে বা T = S/V। এতটুকু পর্যন্ত কোনো ঝামেলা নাই ভাই, ঝামেলা লাগছে তারপরে এখানে S মানে S না, এখানে V মানে V না, তাহলে আবার T মানে T না, এখানে আমরা T = কি লিখবো? পর্যায়কাল। তাহলে টিটাকে আমি লিখতেছি পর্যায়কাল, বড় হাতের টি। এসটাকে একটু পরে লিখি, হ্যাঁ এসটাকে পরে লিখি। ভি সমান কত বলতো? এই যে ভি মাত্র পেয়েছো √gm/r+h, তাহলে এটা লেখো ভি √gm/r+h। এটা আমি একটু আগে বের করেছি, তাই না? আচ্ছা তাহলে আমরা এই কথাটা, এই যে একটু আগে যে জিনিসটাকে বের করেছি, এটা আমরা একটু এখানে একটু একটা কোণায় একটু লিখে রাখি, একটু কোণায় এখানে একটু লিখে রাখি। এখানে কি লিখবো? আমরা জানি যে ভি gm/r+h, মানে আজকের আগে আমরা জানতাম না, বাট এখন আমার মাধ্যমে তোমরা জানছো এটা, তাই না? যে কৃত্রিম উপগ্রহের জন্য বেগের সূত্র কি √gm/r+h, এটা আমরা এখন শিখেছি। ওকে আচ্ছা আচ্ছা তারেক বলছো ভাইয়া বুঝতে পারছি, সিকিউ প্র্যাকটিস ক্লাস নিলে ভালো হতো প্রতিটা অধ্যায়ের উপর। আচ্ছা তুমি আগে ভাইয়াকে একটু বলবা তুমি এইচএসসি 25 ব্যাচ না 26 ব্যাচ, ঠিক আছে? আর হচ্ছে সিকিউ প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস সবই করাবো রে ভাই। যদি 26 ব্যাচের হয়ে থাকো তাহলে তো তোমাদের পুরো বছরই আছে, তো আমি তো মাত্র শুরু এনে করলাম, কথা কি বোঝা গেছে? এই জানুয়ারি মাস থেকেই, মানে ডিসেম্বরের 31 তারিখ থেকে হচ্ছে তোমাদের ব্যাচের জন্য ক্লাস নেওয়া শুরু করেছি। এর আগে কিন্তু শুধুমাত্র 25 ব্যাচের জন্য হিসেব করে ক্লাস নিতাম। ডিসেম্বরের 31 তারিখ থেকে 31st নাইট থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া শুরু করছি। যদি 26 ব্যাচের হয়ে থাকো মাত্র তো শুরু, পুরো বছরই আছে, তো এমসিকিউ সিকিউ সব ধরনের ক্লাসই আসবে, ঠিক আছে? প্যারা নেই। আচ্ছা এখন আসো S = কত? হ্যাঁ S = কত চলো তো একটু দেখি চিত্রটা। আসো তো একটু, আমি চিত্রটা আরেকবার আঁকি। এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের সেই কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে এইভাবে ঘুরছে, ঠিক আছে, এইভাবে ঘুরছে। তাহলে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের r, এবং পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব হচ্ছে h। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহ পর্যন্ত দূরত্ব কত? r+h। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা যদি r+h হয় ব্যাসার্ধ, তাহলে টোটাল পরিধিটা কত বলতো? 2πr না? এখন এখানে কি r এর জায়গায় কি বসাবা? r+h বসাবা। তাহলে আমি লিখি এখানে কৃত্রিম উপগ্রহের জন্য আমরা ব্যাসার্ধ কত পাচ্ছি? কৃত্রিম উপগ্রহের জন্য ব্যাসার্ধ কিন্তু আমরা আর পাচ্ছি না, কি পাচ্ছি? r+h। কারণ এই যে কৃত্রিম উপগ্রহের বৃত্ত কিন্তু বড়টার জন্য ব্যাসার্ধ কত? r+h। তাহলে কৃত্রিম উপগ্রহের জন্য ব্যাসার্ধ হচ্ছে আমাদের r+h। কৃত্রিম উপগ্রহের জন্য তাহলে আমাদের পরিধি কত রে ভাই? পরিধি হচ্ছে 2π × r+h। এখন কৃত্রিম উপগ্রহে তাহলে একবার ঘুরতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? পরিধি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তাহলে কৃত্রিম উপগ্রহের জন্য s এর মান তুমি কি বসাবা? পরিধির মানটা হবে s এর মান, যেটা হচ্ছে আমাদের 2π r+h। সবাই বুঝছি কিনা? আশা করি বুঝতে পেরেছি। 2π r+h, এটা হচ্ছে s এর মান। কৃত্রিম উপগ্রহের জন্য পরিধি যেটা, সেটাই হচ্ছে s। এই যে আমরা পরিধি পেলাম, এটাই হচ্ছে s, এটাই হলো s, বা কৃত্রিম উপগ্রহের একবার ঘুরতে যে দূরত্ব অতিক্রম করে সেটা, এবং একবার ঘুরতে যে দূরত্ব অতিক্রম করে সেটাই কি? পর্যায়কালের দূরত্ব। s = 2π × r+h, ঠিক আছে? আচ্ছা এখন দেখো বা
টি সমান আমরা পর্যায়কাল বের করব, তাহলে টি সমান এখন কত আসতেছে 2 পাই ইন্টু আর প্লাস এইচ। এটা যদি উল্টে দেই তাহলে উপরে চলে যাবে আর প্লাস এইচ, নিচে চলে আসবে জি এম। তোমরা যখন টেস্ট পেপার বা অঙ্ক মানে গাইড যখন দেখবা তখন দেখবা এইটাই সূত্র আকারে দেওয়া আছে, এটাই সূত্র। বাট ভাই আমি এটাকে সূত্র বলবো না, আমি সূত্রটাকে আরেকটু মডিফিকেশন করব। কিভাবে খেয়াল করো, আমরা সূত্র শিখবো এইটা এখন যেটা লিখছি, দেখো 2 পাই ভাই আর প্লাস এইচ, এটা যদি এখানেও তো একটা আর প্লাস এইচ আছে তাই না, এই আর প্লাস এইচ কে তুমি কষ্ট করে যদি রুটের ভেতর নিয়ে যাও তাহলে কি হবে বলো তো, রুট ছাড়া আর প্লাস এইচ রুটের ভেতরে নিলে কি হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার হবে না। এই যে দেখো তুমি এই আর প্লাস এইচ মনে করো এখানে নাই, তাহলে তুমি রুট দিলা, নিচে জিএম দিলা, রুটের ভেতর অলরেডি আগে থেকেই একটা আর প্লাস এইচ আছে, এবং এই আর প্লাস এইচটাকে তুমি যখন রুটের ভেতরে নিবা সে আর প্লাস এইচ হিসেবে বসবে না, সে বসবে আর প্লাস এইচ হোল স্কোয়ার হিসেবে। কারণ কি আর প্লাস এইচ হোল স্কোয়ারকে তুমি যদি রুট করে ফেলো তাহলে কিন্তু তুমি আবার আগের আর প্লাস এইচ পেয়ে যাচ্ছ। তার মানে আমি রুটের বাইরে যে আর প্লাস এইচ, রুটের ভেতরে সে আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের ফাইনালি পর্যায়কালের সূত্রটা কি দাঁড়াচ্ছে বলো, টি সমান 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। এবং এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল নির্ণয়ের সূত্র। এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র, এটা থেকেই আমাদের সবচেয়ে বেশি সিকিউ আসে এই অধ্যায়ে। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্র, পর্যায়কাল নির্ণয়ের সূত্র, নির্ণয়ের সূত্র। ঠিক আছে সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমাকে একটু বলো যে এই যে আমরা পড়ালাম এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। আমরা কৃত্রিম উপগ্রহের দুইটা জিনিস পড়েছি ভাইয়া, কৃত্রিম উপগ্রহের বেগ ভি ইকুয়াল টু কত, এই যে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, আর কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল নির্ণয়ের সূত্র টি সমান 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা বলো। এবং আজকের উপস্থিতি কিন্তু আমাকে খুবই 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 হতাশ করছে, কেন বলো তো, কারণ হচ্ছে আজকে লাস্ট ক্লাস এই অধ্যায়ের, তো আজকের উপস্থিতি সবচেয়ে কম এই অধ্যায়ে। আজকে হচ্ছে লাস্ট ক্লাস, এই অধ্যায় নিলে আজকে বেসিক ক্লাস শেষ হয়ে যাবে, এবং এই অধ্যায়ের উপস্থিতি আজকে লাস্ট ক্লাসের উপস্থিতি সবচেয়ে কম। ঠিক আছে, তো আমাদের আজকে ক্লাস নেওয়ার পরে কিন্তু আমাদের এই অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস হবে। তো আজকে বৃহস্পতিবার, ইনশাআল্লাহ এমসিকিউ সলভিং ক্লাসটা ভাইয়া রবিবার হয়তোবা তোমাদের নিব। এমসিকিউ সলভিং ক্লাসের ডেটটা আমরা জানিয়ে দিব, আমি তোমাদেরকে হয়তোবা আজকে রাতে অথবা আগামীকাল জানিয়ে দিব। ঠিক আছে, তো আগামীকাল গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে আমাদের এমসিকিউ সলভিং ক্লাসটা কোন দিন কয়টা থেকে হবে। ঠিক আছে, অনেকে আমাকে বলো যে ফাঁকিবাজ আছো তোমরা ক্লাস করবে না, তোমরা খালি আমাকে জ্বালাও যে ভাইয়া রুটিন দেন। তো রুটিন দিয়ে কি করবো, তুমি তো ক্লাসে জীবনও তোমার দেখি নাই, তো তোমার কথাই রুটিন কেন দিব ভাইয়া। তুমি রুটিন ছাড়া 2-4টা ক্লাস করো, একটু রেসপন্স করো, আমি আগে বিশ্বাস করি যে তুমি ক্লাস করবা, তারপরে রুটিন দিব। ঠিক আছে, তোমরা রুটিন দিলেও ক্লাস করতেছো না, রুটিন না দিলেও ক্লাস করতেছো না, কিন্তু যারা ক্লাস করার তারা কিন্তু রুটিন না দিলেও তারা ঠিকই মনে রেখে রেখে ক্লাস করতেছে। ঠিক আছে, মানে যে করবে না তার অজুহাতের শেষ নাই। তো এই জন্য হচ্ছে ভাইয়া রুটিন এখন দিচ্ছি না। ঠিক আছে, তো আমাকে সবাই বলো যে এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কিনা বলো বলো। এতটুকু যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা তাহলে আমরা একটা সিকিউ প্র্যাকটিস করবো, একটা বোর্ড সিকিউ দেখবো। একটা বোর্ড সিকিউর শুধুমাত্র ঘ নাম্বার প্রশ্নটা দেখবো, 4 নাম্বার ঘোড়ার গো দেখবো, কারণ ওটা দেখলে আমাদের কৃত্রিম উপগ্রহের কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হবে। চলো 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে খেয়াল করো, এটা একটা প্রশ্ন। 4 নাম্বারে কি বলছে, ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কিনা। স্থির, এই যে স্থির বলে মনে হবে কিনা মানে কি, ভূস্থির উপগ্রহ বলে মনে হবে কিনা। স্থির বলে মনে হবে মানে কি, কৃত্রিম উপগ্রহটাকে ভূস্থির উপগ্রহ মনে হবে কিনা। তো ভাই এটার কনসেপ্টটা খুবই সহজ। ভূস্থির উপগ্রহ কাকে বলে, যেই উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান অর্থাৎ 24 ঘন্টা, তাকে ভূস্থির উপগ্রহ বলে। তো এটার জন্য আমরা এখানে একটু লিখে রাখি, সুন্দর করে আমি ছোট করে একটু লিখে রাখি। ভূস্থির উপগ্রহ যে উপগ্রহের বা যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান
তাকে ভূস্থির উপগ্রহ বলে। পৃথিবীর পর্যায়কালের সমান, অর্থাৎ পৃথিবীর পর্যায়কালের সমান মানে কি টি ইকুয়াল টু 24 ঘন্টা, কারণ পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, তাকে ভূস্থির উপগ্রহ বলে। তার মানে যখনই তোমাকে প্রশ্নে বলবে যে কোনো একটা কৃত্রিম উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে মনে হবে কিনা, তখনই তুমি বুঝবা যে উত্তরে তোমাকে টি বের করতে বলছে। টি যদি 24 ঘন্টা হয় বলবা হ্যাঁ এটাকে ভূস্থির উপগ্রহ বলে মনে হবে, আর টি যদি 24 ঘন্টা না হয়, বেশি বা কম হয়, তাহলে বলবা না এটাকে ভূস্থির উপগ্রহ বলে মনে হবে না, এটা পৃথিবীর সাপেক্ষে স্থির না। ঠিক আছে, তাকে ভূস্থির উপগ্রহ বলে। কারণ কি ভূস্থির উপগ্রহের ভূস্থির উপগ্রহ হওয়ার একমাত্র শর্ত হচ্ছে টি 24 ঘন্টা হতে হবে। টি যদি 24 ঘন্টা না হয় তাহলে তাকে আমরা ভূস্থির উপগ্রহ বলবো না। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এই ম্যাথটা দেখি। চলো দেখি, এই যে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অনেক কিছু দেওয়া আছে, খেয়াল করো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর কত 6.4 × 10⁶ মিটার। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে জি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা এই যে এইচ দেওয়া আছে, এটা ভূপৃষ্ঠ থেকে 3.2 × 10⁻⁶ মিটার। পৃথিবীর নিজ অক্ষের চারপাশে 24 ঘন্টায় একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। তার মানে পৃথিবীর পর্যায়কাল কত 24 ঘন্টা। টি আমাকে বের করতে বলছে ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটাকে ভূস্থির উপগ্রহ বলে মানে স্থির বলে মনে হবে কিনা, তার মানে কৃত্রিম উপগ্রহটা ভূস্থির উপগ্রহ হবে কিনা সেটা বের করতে বলছে। তার মানে আমি কৃত্রিম উপগ্রহটা টি বের করব। টি বের করার সূত্র আমরা মাত্র শিখছি। টি বের করার সূত্র কি ভাইয়া, 2π × √r+h³ / gm। এখানে r এর মান কত, r এর মান নিচে দেওয়া আছে 6.4 × 10⁶, h এর মান কত 3.2 × 10⁶, g এর মান আর m এর মান আমাদের মুখস্থ। বড় হাতে g কি 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 মহাকর্ষীয় ধ্রুবক, আর বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। এগুলা দিবে না, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। এটা খুবই সহজ একটা ম্যাথ, এটা দিয়ে আমরা কনসেপ্টটা বুঝলাম, ভূস্থির উপগ্রহের কনসেপ্টটা বুঝলাম। ঠিক আছে, আর বাকি যে সিকিউ বলতেছো সিকিউ প্র্যাকটিসের জন্য, এগুলোর জন্য ভাইয়া আলাদা ক্লাস থাকবে। সিকিউ প্র্যাকটিস ভাইয়া 2024 থেকে 2021 পর্যন্ত যত সিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে আসছে, প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ তোমাদেরকে করাই দিব ইনশাআল্লাহ, ওটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। ঠিক আছে, 2024 এর সিকিউ গুলো হয়তো বা এক ক্লাস, 2023 এর সিকিউ গুলো একটা ক্লাস, 2022 এর সিকিউ গুলো একটা ক্লাস, 2021 এর সিকিউ গুলো একটা ক্লাস। তার মানে প্রত্যেক অধ্যায়ে 4টা করে ক্লাস থাকবে শুধুমাত্র সিকিউ সলভের জন্য, এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 2 থেকে 2.5 ঘন্টা হবে। কেন? কারণ এক একটা বোর্ডে কিন্তু 8 থেকে 9টা করে সিকিউ আসছে, তাহলে সময় লাগবে। তাহলে সিকিউ ক্লাসগুলো যখন হবে তখন সিকিউ ক্লাসগুলো করানো হবে, কিন্তু সিকিউ ক্লাসগুলো করার আগে অবশ্যই বেসিকটা স্ট্রংলি ডেভেলপ করতে হবে। কথা কি বোঝা গেছে? সময় দিতে হবে ভাইয়া, সময় না দিলে আসলে আমরা ফিজিক্স আসলে ভালো রেজাল্ট করতে পারবো না। ঠিক আছে, এটা মাথায় রেখো। আর যারা ক্লাস করতেছো আমার এখানে রেগুলারলি, যেমন নবনী, ঐশ্বর্যী, যারা ক্লাস করছো, আর কিছু আছো যারা কিনা একদিন ক্লাস করছো 2 দিন নাই, আবার একদিন আসছো, তাদের ভালো লাগবে না, কিন্তু যারা রেগুলার ক্লাস করতেছো তারা কিন্তু সবকিছুই বুঝে যাচ্ছ, সবকিছু কিন্তু ক্লিয়ার করে যাচ্ছ, কনসেপ্ট টোটালি ক্লিয়ার করে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কিনা। তাহলে চলো তো দেখি, আমরা এখানে লিখব, এখানে আমরা লিখব যে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে। আগে শর্তটা লিখে নিই, কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে যদি কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল ভূপৃষ্ঠের পর্যায়কালের সমান হয়। কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান হয়। পৃথিবীর পর্যায়কালের সমান হয়, এটা পরীক্ষায় লিখবা। ঠিক আছে, পর্যায়কালের সমান হয়, অর্থাৎ পৃথিবীর পর্যায়কাল কত, টি ইকুয়াল টু কত 24 ঘন্টা, অর্থাৎ টি ইকুয়াল টু 24 আওয়ার 24 আওয়ার হয়। যদি টি ইকুয়াল টু 24 ঘন্টা হয় তাহলে আমরা বলবো এটাকে ভূস্থির উপগ্রহ বলে মনে হবে। এই যে দেখো অলরেডি নবনী উত্তরও দিয়ে ফেলছে। তো যারা ক্লাস করতেছো রেগুলার, তোমরা কিন্তু এগুলো এখন সহজে বুঝতে পারতেছো। ঠিক আছে, আর যারা ক্লাস রেগুলার করতেছো না, তোমরাই ভাইয়া রুটিন দেন, ভাইয়া কোন দিন ক্লাস করেন, আমি তো বুঝি না ভাই, এগুলো একটু কষ্ট করে খুঁজতে হবে রে ভাই। হ্যাঁ, এগুলো একটু বুঝতে হবে। যদি ক্লাস করার ইচ্ছা থাকে তাহলে আমাকে খুঁজে নিবে, ক্লাস করার ইচ্ছা না থাকলে তুমি তখন ওই অং বং ছং করবা। তো অং বং ছং করলে এগুলো কিন্তু ভাইয়ারা বুঝি। ঠিক আছে, এগুলো কিন্তু বোঝা যায়। আচ্ছা দেখো, এখন আসো, তাহলে আমরা জানি টি সমান 2π
রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। তো এখানে তুমি সবকিছুর মান বসাবা, তো এই মানটা আমি আর বসাচ্ছি না, তাহলে বসালে টি এর মান আসবে 2.59 আওয়ার। ভাই মানটা বসাইতে পারবা না, কষ্ট করে এই মানগুলো তুমি জানো না, বসায় ক্যালকুলেশন করো, আনসারটা 2.59 আওয়ার আসবে। আনসারটা আসলে সেকেন্ডে আসবে, আমি জাস্ট আনসারটা তাহলে আমি ঠিক করে বসাই দিই, তারপরে তোমাদের বলছি 2 পাই ইন্টু রুট ওভার উপরে হচ্ছে আর প্লাস এইচ হোল কিউব, তাহলে আর কত, আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ কত, এইচ প্রশ্নে দেওয়া আছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তার উপর কি হোল কিউব ডিভাইডেড বাই জি কত, জি হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু এম কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, হিসাব করলে এটা আসবে 9340 সেকেন্ড। তো আমি এই জিনিসটা লিখে দিই, নাহলে উত্তরে আবার তোমরা দেখবে 2.59 আসে নাই, তখন হচ্ছে টেনশনে পড়ে যেতে পারো। এটা আসবে 9340 সেকেন্ড। তারপর এটাকে তুমি ঘন্টায় নিবা, কিভাবে ঘন্টায় নিবা, 3600 দিয়ে এটারে ভাগ দিবা, যে আনসারটা আসছে সেটাকে 3600, 3600 কেন, কারণ 1 ঘন্টায় 3600 সেকেন্ড, ভাগ দিলে তোমার আনসারটা আসবে 2.59 আওয়ার। এটা কি 24 ঘন্টা হয়েছে? হয় নাই, 24 ঘন্টা থেকে অনেক কম, এটা মাত্র 2.5 ঘন্টা। তার মানে যেই কৃত্রিম উপগ্রহের কথা বলছে, পৃথিবী একবার ঘুরতে ঘুরতে সে পৃথিবীকে প্রায় 8 থেকে 9 বার প্রদক্ষিণ করে ফেলবে, কারণ কি সে পৃথিবী থেকে অনেক ফাস্ট। সে দেখো 2.5 ঘন্টা 2.6 আওয়ার মোটামুটি বলা যায়, মানে 2.5 ঘন্টা, সে 2.5 ঘন্টায় পৃথিবীকে একবার চক্কর দিতে পারে। তাহলে পৃথিবী একবার ঘুরতে ঘুরতে সে পৃথিবীকে 8 থেকে 9 বার ঘূর্ণন দিয়ে দিবে। পৃথিবী এক চক্কর দিতে দিতে সে 8 থেকে 9টা চক্কর দিয়ে ফেলবে, তাহলে সে কি ভূস্থির উপগ্রহ হয়েছে? হয় নাই। তাহলে আমরা তখন লিখব যেহেতু টি ইজ নট ইকুয়াল টু 24 আওয়ার, যেহেতু টি 24 ঘন্টা হয়নি, আমরা বলবো তাই এটি ভূস্থির উপগ্রহ নয়, বা আমরা প্রশ্নে লিখব তাই ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে না। তাহলে আমরা এইভাবেই লিখি, স্থির মনে হবে না। আমি জাস্ট শর্টলি লিখে দিই, তুমি পরীক্ষায় পুরো ডিটেলসে লিখবা, ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে না। তো আমি এখানে শর্টলি লিখি, স্থির মনে হবে না। ঠিক আছে, এটাকে গতিশীল মনে হবে। কেন? কারণ এটা পৃথিবীর সাপেক্ষে স্থির না, এটা পৃথিবী থেকে অনেক ফাস্টার একটা উপগ্রহ, পৃথিবী থেকেও ফাস্ট ঘুরে এটা। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো যারা যদি কারোর যদি কোথাও বুঝতে যদি সমস্যা থাকে কমেন্টে জানাই দাও। আমরা এখন আমাদের এই অধ্যায়ের লাস্ট কনসেপ্টে চলে যাচ্ছি, যেটা হচ্ছে কেপলারের সূত্র। চলো দেখি বিজ্ঞানী কেপলার কি বলছে। বিজ্ঞানী কেপলার, চলো দেখি আমরা কেপলারের সূত্রে আমাদেরকে আসলে কি বলেছে। বিজ্ঞানী কেপলার আমাদেরকে বলেছে যে আমাদের কেপলারের 3টা সূত্র আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। এবং বিজ্ঞানী কেপলার আমাদেরকে বলেছে যে আমাদের সৌরজগতে সূর্যকে ফোকাসে রেখে আমাদের প্রত্যেকটা গ্রহ উপগ্রহ উপবৃত্তাকার পথে ঘুরে। হাঁসের ডিম, মুরগির ডিম দেখছো না, এদের সাইজ কি উপবৃত্তাকার, এরা কিন্তু বৃত্তাকার না, এদের যে সাইজটা সেটাকে আমরা বলি উপবৃত্তাকার পথে ঘোরা, উপবৃত্তাকার। তাহলে কেপলারের সূত্রটা হচ্ছে এরকম। তাহলে গ্রহের উপবৃত্তাকার পথটা কিরকম? উপবৃত্তাকার পথ হচ্ছে দেখতে অনেকটা এরকম। এখন এই জায়গায় মনে করো তোমার আছে, এখানে মনে করো আছে তোমার সূর্য, তাহলে সূর্যটাকে একটা প্রধান ফোকাসে রেখে এই জায়গায় গ্রহ উপগ্রহগুলো সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা উপবৃত্ত আঁকি। একটা উপবৃত্তের আমাদের কি কি থাকে ভাইয়া? একটা বৃত্তের আমাদের কি থাকে? বৃত্তের থাকে কেন্দ্র, আর উপবৃত্তের কেন্দ্র থাকে না, উপবৃত্তের থাকে পরাক্ষ। উপবৃত্তে থাকে পরাক্ষ, বৃত্তে থাকে ব্যাসার্ধ, উপবৃত্তে থাকে অর্ধপরাক্ষ। এখন এই উপবৃত্তের অর্ধপরাক্ষকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা উপবৃত্তকে 2টা এক্সিসে ভাগ করা যায়, খেয়াল করো। একটা হচ্ছে এই x অক্ষ, y অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ভাইয়া এই x অক্ষ বরাবর। এটা হচ্ছে লং এক্সিস, এটা হচ্ছে শর্ট ডিস্টেন্সের এক্সিস। একটা কথা তোমাদেরকে বলে দেই, একটা উপবৃত্তের ক্ষেত্রে, এটা তোমরা যারা ম্যাথে পড়তেছো, ম্যাথ যারা পড়বা, হায়ার ম্যাথ যারা পড়াবেন তারা তোমাদেরকে এগুলো ডিটেলসে বোঝাবে। ভাইয়ার তো এটা কনসেপ্ট না, অত ডিটেলসে বোঝাচ্ছি না। দেখো, এটা হচ্ছে শর্ট ডিস্টেন্স। শর্ট ডিস্টেন্সের যে অক্ষটা সেটাকে আমরা বলি মাইনর এক্সিস বা গৌণ অক্ষ, মাইনর এক্সিস, বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গৌণ অক্ষ। আর লং ডিস্টেন্স যেটা ভাইয়া, সেটাকে আমরা বলি মেজর এক্সিস, বা এটাকে আমরা কি বলি? মুখ্য অক্ষ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এটা যদি উপবৃত্তের
কেন্দ্র হয় বা সেন্টার হয়, তাহলে এই সেন্টার থেকে এই যে এতটুকু পর্যন্ত যে দূরত্ব, এটাকে তাহলে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এই যে সেন্টার থেকে যে এতটুকু পর্যন্ত দূরত্ব, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে পরাক্ষ, এর অর্ধেক, মানে এটা হচ্ছে অর্ধ পরাক্ষ। তাহলে এই জায়গাটাকে আমরা বলবো অর্ধ পরাক্ষ। তো ভাই এটা কোন দিকের অর্ধ পরাক্ষ ভাইয়া? এটা কিন্তু শর্ট ডিস্টেন্সের অর্ধ পরাক্ষ, তার মানে এর নাম হচ্ছে গৌণ অর্ধ পরাক্ষ, বা ইংলিশে একে বলা হয় সেমি মেজর সেমি মাইনর এক্সিস। এটাকেই ইংলিশে আমরা কি বলি? এই যে গৌণ অর্ধ পরাক্ষ, এটাকেই আমরা ইংলিশে বলি সেমি মাইনর এক্সিস। এটা অত ডিটেলসে জানানোর উদ্দেশ্য কি, যখন এডমিশনে যখন পরীক্ষা দিতে যাবা, এই সেমি মাইনর এক্সিস, তারপর হচ্ছে আমাদের সেমি মেজর এক্সিস, এই জিনিসগুলো তোমাদের লাগবে। আর এই যে খেয়াল করো, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দূরত্ব, এই যে এখান থেকে এতটুক, এই দূরত্বটা কি? এটা হচ্ছে মুখ্য পরাক্ষের অর্ধেক, তার মানে এটাকে আমরা বলবো অর্ধ মুখ্য অর্ধ পরাক্ষ বা অর্ধ মুখ্য পরাক্ষ। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মুখ্য অর্ধ পরাক্ষ। এটা প, হ্যাঁ প, এটা হচ্ছে মুখ্য অর্ধ পরাক্ষ, বা এটাকে আমরা ইংলিশে কি বলি? সেমি মেজর এক্সিস। তাহলে মেজর এক্সিস মাইনর এক্সিস কোনটা? আশা করি বুঝতে পেরেছো। একটা উপবৃত্তের লম্বা দিকে সবচেয়ে লং ডিস্টেন্স যেটা, সেই অক্ষটাকে আমরা বলি মুখ্য অক্ষ, আর শর্ট ডিস্টেন্সের যে অক্ষটা থাকে সেটাকে আমরা বলি গৌণ অক্ষ। যেমন মনে করো আমি যদি ডিমটাকে যদি এইভাবে যদি চিন্তা করতাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমাদের মুখ্য অক্ষ গৌণ অক্ষ চেঞ্জ হয়ে যেত। তাহলে সেই ক্ষেত্রে এইটা হতো আমাদের মুখ্য অক্ষ, কারণ এটা কি লম্বা, সবচেয়ে লং ডিস্টেন্স, আর এইদিকে যে থাকতো সে হতো আমাদের গৌণ অক্ষ। তো আশা করি তোমরা একটা উপবৃত্তের ক্ষেত্রে আমাদের মুখ্য অক্ষ কোনটা আর গৌণ অক্ষ কোনটা সেটা বুঝতে পেরেছো। একটা উপবৃত্তের ক্ষেত্রে আমাদের লং ডিস্টেন্সটা হচ্ছে মুখ্য অক্ষ, শর্ট ডিস্টেন্সটা হচ্ছে আমাদের গৌণ অক্ষ। যেমন এইদিকে লং ডিস্টেন্স হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর এইদিকে লং ডিস্টেন্স হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো কেউ যদি বুঝে থাকো যে সবসময় এক্স অক্ষ বরাবরই মুখ্য অক্ষ হবে, ব্যাপারটা ভুল। অক্ষ ব্যাপার না, ব্যাপার হচ্ছে কোন দিকে ডিস্টেন্সটা লম্বা। যেদিকে লং ডিস্টেন্স সেটা মুখ্য অক্ষ, আর যেদিকে শর্ট ডিস্টেন্স সেটা গৌণ অক্ষ। তো আশা করি মুখ্য অক্ষ এবং গৌণ অক্ষের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এখন এখান থেকে আমাদের কেপলারের প্রথম সূত্র থেকে আসলে আমাদের আসে কি? কেপলারের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে কোনো গাণিতিক রূপ নাই, এখান থেকে আমাদের আসতে শুরু আসবে জ্ঞানমূলক প্রশ্ন। কেপলারের প্রথম সূত্রটি বিবৃত করো, কেপলারের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। তাহলে প্রথম সূত্রের বিবৃতি কি আসবে? প্রথম সূত্রের বিবৃতি হচ্ছে সূর্যকে একটি ফোকাসে রেখে, তো আমি বিবৃতিটা একটু লিখে দেই, বিবৃতি লিখি। কেপলারের প্রথম সূত্রের বিবৃতি প্রথম সূত্রের বিবৃতি কি? বিবৃতি হচ্ছে সূর্যকে একটি ফোকাসে রেখে, সূর্যকে একটি ফোকাসে রেখে আমাদের পৃথিবী ও অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে। তাহলে কেপলারের প্রথম সূত্র দিয়ে আসলে সৌরজগৎটা যে একটা উপবৃত্তাকার গ্রহ, আর সৌরজগৎ যে একটা উপবৃত্তাকার পথ, সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। কেপলার তার প্রথম সূত্রে বলেছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে বা পরিক্রমণ করে। ঠিক আছে, উপবৃত্তাকার বা অন্যান্য গ্রহ উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে। উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে। এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্রের বিবৃতি। ঠিক আছে, কেপলারের প্রথম সূত্রের বিবৃতি। ঠিক আছে, তো প্রথম সূত্র দিয়ে আমাদের কোনো অঙ্ক আসবে না, শুধু আসবে কেপলারের প্রথম সূত্রটি বিবৃত করো, শেষ। কেপলারের দ্বিতীয় সূত্রে আসি, চলো। এই যে উপবৃত্তাকার পথে যে ঘুরতেছে, এই ঘোরার ফলে একটা জিনিস ধ্রুবক হয়, সেটা কি? সেটাই দ্বিতীয় সূত্র। তাহলে খেয়াল করো, এটা মনে করো আমাদের একটা উপবৃত্তাকার পথ, এখানে মনে করো আমাদের আছে সূর্য। তো ওকে কেন্দ্র করে যদি কোনো একটা গ্রহ নেই, ধরো নিলাম পৃথিবী, মনে করো ধরো নিলাম আমরা পৃথিবীটা যখন সূর্যের খুব কাছে থাকবে, এইদিকে যখন থাকবে, সূর্যের আকর্ষণের কারণে সেইখান থেকে মনে করো এখানে যেতে মনে করো 1 মাস সময় লাগে, 1 মাস। তাহলে সে সূর্য থেকে ছিল কোথায়? এখানে, এরপরে গেছে কোথায়? এখানে। তাহলে এখানে কি একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে না ভাইয়া? ক্ষেত্রফল তৈরি হয়েছে। তারপরে খেয়াল করো, এখন কি
সে সূর্যের মানে এখানে থাকতে এই যে এই জায়গায় থাকতে সে সূর্যের যতটা কাছে ছিল এখন কি সূর্যের ততটা কাছে আছে? না ভাইয়া, এখন সে সূর্য থেকে একটু দূরে চলে গেছে। সূর্য থেকে দূরে চলে গেলে এই জায়গায় সে এই 1 মাস সে অত বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না। কেন? আকর্ষণ কম। সে মনে করো দূরত্ব অতিক্রম করলো এতটুকু। তাহলে এখন সূর্য থেকে তার হচ্ছে দূরত্ব কতটুকু? এখন তার ক্ষেত্রফল কোনটা? এটা। তারপরে মনে করো সে এখন কি করবে, এখান থেকে মনে করো সে আবার 1 মাসে পরবর্তী 1 মাসে আসছে এতটুকু। তাহলে এখন সূর্য থেকে তার ক্ষেত্রফল হচ্ছে এইটা। মনে করো যখন সে এই জায়গায় ছিল তখন মনে করো সূর্য থেকে তার দূরত্ব কোনটা? এটা। এখন অনেক দূরে না? হ্যাঁ, অনেক দূরে হলে দেখো যখন কাছে ছিল সে 1 মাসে অনেক দূর অতিক্রম করছে টানের কারণে, বাট এখন অনেক দূরে হয়ে যাওয়ার কারণে এখন তার গতি কমে গেছে। তার মানে এখন সে এখান থেকে মনে করো জাস্ট এতটুকু পর্যন্ত গেছে পরের 1 মাসে, কিন্তু ক্ষেত্রফল কোনটা? এটা। তো কেপলার হিসেব করে এটাই বলছে যে আমার 1 মাসে মানে একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব যেমন চাই হোক, বাট অতিক্রান্ত ক্ষেত্রফল সমান হবে, ধ্রুবক হবে। মানে আমার এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটার নাম তুমি যদি দাও প্রথম ক্ষেত্রফল, অর্থাৎ এই ক্ষেত্রফলের নাম তুমি যদি দাও 1, এই ক্ষেত্রফলের নাম তুমি যদি দাও 2, এই ক্ষেত্রফলের নাম তুমি যদি দাও 3, এই ক্ষেত্রফলের নাম তুমি যদি দাও 4, 4, তাহলে 1 2 3 4 প্রত্যেকটা ক্ষেত্রফল সমান। কেপলারের দ্বিতীয় সূত্র হচ্ছে সূর্যকে ফোকাসে রেখে ঘূর্ণায়মান গ্রহগুলোর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক হবে। কি বললাম? সূর্যকে ফোকাসে রেখে ঘূর্ণায়মান গ্রহগুলোর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক হবে, দূরত্ব ধ্রুবক হবে না। কেন? কারণ এই যে নির্দিষ্ট সময় এতটুক, পরের নির্দিষ্ট সময় এতটুক, পরের নির্দিষ্ট সময় এতটুক, দূরত্ব কিন্তু সমান হচ্ছে না। সমান হচ্ছে কি? এই যে ক্ষেত্রফল, এরিয়া গুলা সমান হচ্ছে। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্র তাহলে কি? কেপলারের দ্বিতীয় সূত্র হচ্ছে সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘূর্ণায়মান গ্রহের নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক হবে। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। বাস এতটুকুই, এর বাইরে কিছু আসবে না। কেপলারের দ্বিতীয় সূত্রের বিবৃতি কি? সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো একটা গ্রহের নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল হবে ভাই একটা ধ্রুব সংখ্যা। তো কেপলারের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুইটা সূত্র সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এই দুইটা সূত্র আমরা সবাই বুঝতে পারলাম কিনা আমাকে জানাও। এবং আমাদের তারপর আর একটা সূত্র বাকি আছে, কেপলারের তৃতীয় সূত্র, যেটার আমাদের ম্যাথমেটিক্যাল রূপ আছে। সেখান থেকে ম্যাথ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে। তো সেটা আমরা পড়বো আজকের লাস্ট টপিক, এবং এই অধ্যায়ের লাস্ট কনসেপ্ট হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। ঠিক আছে? তো আমাকে সবাই একটু বলো যে এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানাও তো। এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। ঠিক আছে নবনী, বুঝতে পেরেছি। ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমাদের কেপলারের তৃতীয় সূত্রে চলে যায়। তৃতীয় সূত্রে ম্যাথমেটিক্যাল রূপ আছে। তো ভাইয়া চলো, কেপলারের তৃতীয় সূত্র হচ্ছে এই যে গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যে ঘুরছে, তার মানে তাদের একটা পর্যায়কাল আছে। প্রথম সূত্রে আমি তোমাদেরকে এক্সিস পড়াইছি, সেমি মেজর এক্সিস, সেমি মাইনর এক্সিস, এগুলো পড়াইছি। কেন পড়াইছি? তৃতীয় সূত্রের জন্য পড়াইছি। এই যে ভাইয়া গ্রহগুলা, মনে করো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরতে সময় লাগে 1 বছর, 365 দিন। তাহলে সূর্যের জন্য পৃথিবীর পর্যায়কাল কত? 365 দিন। কারণ পৃথিবী সূর্যকে একবার ঘুরতে সময় লাগে 365 দিন। এক্স্যাক্টলি বললে 365 দিন 5 ঘন্টা 58 মিনিট 57 সেকেন্ড। ওটা বাদ দেই, 5 ঘন্টা 58 মিনিট 57 সেকেন্ড বাদ দেই। ওটার জন্য লিপ ইয়ার হয়, প্রতি 4 বছরে একবার লিপ ইয়ার, একদিন বেড়ে যায়। বাট এক্স্যাক্টলি আমি যে ম্যাথের জন্য যদি বলি তাহলে 365 দিন সময় লাগে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘুরতে। ঠিক আছে, ভালো কথা। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘুরতে যদি 365 দিন সময় লাগে, তাহলে এটা হচ্ছে পর্যায়কাল। তৃতীয় সূত্রে বলছে এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করতে যে আবর্তনকাল যে 365 দিন, এটার বর্গ আমাদের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। কি বললাম? পর্যায়কাল বা আবর্তনকালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। তো লিখে ফেলি চলো। তৃতীয় সূত্র কি? তৃতীয় সূত্র হচ্ছে কোন গ্রহের বা এভাবে লিখতে পারো, সূর্যকে কেন্দ্র করে বা ফোকাসে রেখে
সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহের আবর্তনকাল মানে কি পর্যায়কাল, আবর্তনকালের বর্গটা কি হবে? আবর্তনকালের বর্গটা এর মানে গ্রহটির অর্ধপরাক্ষ শুধু না, অর্ধমুখ্য পরাক্ষ মানে সেমি মেজর এক্সিস, অর্ধমুখ্য পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তো এই সূত্রটার ম্যাথমেটিক্যাল রূপ আছে ভাইয়া, অর্ধমুখ্য পরাক্ষকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি, ছোট হাতের। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি আবর্তনকাল হচ্ছে টি এর বর্গ মানে টি স্কয়ার সমানুপাতিক কিসের? অর্ধমুখ্য পরাক্ষ এ এর ঘনফল মানে কিউব, তাহলে টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। এটা হচ্ছে আমাদের এই তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। তাহলে কি বলছে? সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহের আবর্তনকালের বর্গ অর্থাৎ টি স্কয়ার এর অর্ধমুখ্য পরাক্ষের অর্থাৎ এ হচ্ছে অর্ধমুখ্য পরাক্ষ এর ঘনফলের সমানুপাতিক অর্থাৎ কিউবের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা আমরা যদি সমানুপাতিক যদি তুলে দেই তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক কে দিতে হবে, দিলাম কে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি স্কয়ার ডিভাইডেড বাই এ কিউব সমান হচ্ছে কে। তো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি ভাইয়া? এখান থেকে আমরা লিখতে পারি যে যদি আবর্তনকাল T1 T2 হয় এবং অর্ধমুখ্য পরাক্ষ A1 A2 হয়, তাহলে আমরা বলতে পারি T1 ডিভাইডেড বাই T2 স্কয়ার। দেখো তাহলে এখান থেকে আমরা আসলে কি লিখতে পারি? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি T1, আমরা লিখতে পারি এরকম T1 স্কয়ার ডিভাইডেড বাই A1 কিউব সমান T2 স্কয়ার ডিভাইডেড বাই A2 কিউব ইকুয়াল টু কে, তাই না? কারণ কি ধ্রুবক মানে কি এদের ভাগফল যা, এদের ভাগফল তা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাইনালি T1 মানে টি গুলোকে একসাথে নিয়ে আসো, তাহলে T1 ডিভাইডেড বাই T2, ভাই T1 এর উপর স্কয়ার T2 এর উপর স্কয়ার অর্থাৎ হোল স্কয়ার। এইখানে A1 চলে যাবে উপরে, তাহলে A1 বাই A2, A1 এর উপরও কিউব, A2 এর উপরও কিউব, হোল কিউব। এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। এইটা দিয়ে আমরা ম্যাথ করি। তাহলে কেপলারের তৃতীয় সূত্রের ম্যাথের সূত্র হচ্ছে কি? T1 বাই T2 হোল স্কয়ার ইকুয়াল টু A1 বাই A2 হোল কিউব। তো আশা করি এই সূত্রটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং এই সূত্র দিয়ে আমরা এখন একটা ম্যাথ করব। এই ম্যাথটা করলেই আমাদের আজকের ক্লাসটি শেষ হবে এবং এই অধ্যায়ের বেসিক শেষ হবে। এই অধ্যায়ের এমসিকিউ কবে হবে? এই অধ্যায়ের এমসিকিউ ক্লাসটি সম্ভাব্য তারিখ হচ্ছে আজকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ক্লাস বন্ধ থাকবে। আমাদের এমসিকিউ সলভিং ক্লাসটি হবে ইনশাআল্লাহ আগামী রবিবার রাত 8টায় আমরা হচ্ছে এই অধ্যায়ের একমাত্র এমসিকিউ সলভিং ক্লাসটি নিব। যেই এমসিকিউ সলভিং ক্লাসে আমাদের প্রায় 70+ এমসিকিউ থাকবে এবং 2 থেকে 2.5 ঘন্টার একটি এমসিকিউ সলভিং ক্লাসে পুরো অধ্যায়ের এমসিকিউ সলভিং করিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরেই আমাদের এই অধ্যায়ের সিকিউ ক্লাস শুরু হবে। আচ্ছা, পৃথিবীর সূর্য অপেক্ষা দূরত্ব পৃথিবীর গড় দূরত্বের 39.5 গুণ। কি বলছে দেখো, পৃথিবীর সূর্য অপেক্ষা দূরত্ব পৃথিবীর একটু ভুল আছে, এখানে পৃথিবী হবে না, এটা প্লুটো হবে। প্লুটো এই জায়গাটা একটু ভুল আছে, একটু কারেকশন করে নাও। এটা পৃথিবী না, এটা হবে প্লুটো। ঠিক আছে, এটা পৃথিবী না, এটা আসবে আমাদের প্লুটো। আচ্ছা, এক কাজ করি, আমি এটাকে কালো দিয়েই ডার্ক করি, তাহলে এটার উপর আসলে প্লুটো লিখতে গেলে সুবিধা হবে। আচ্ছা, কালিটা কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে। এই যে প্লুটো, প্রশ্ন হচ্ছে প্লুটোর সূর্য অপেক্ষা দূরত্ব পৃথিবীর সূর্য থেকে যে দূরত্ব তার 39.5 গুণ। এই যে দূরত্বটা, এটাই হচ্ছে ভাইয়া এ অঙ্কের দূরত্ব বলছে মানেই হচ্ছে এটা হচ্ছে এ অর্ধপরাক্ষ, মুখ্য অর্ধপরাক্ষ। প্লুটোর পর্যায়কাল কতদিন? তাহলে চলো আমরা অঙ্কটা করি। লেটস গো, চলো অঙ্কটা করে ফেলি। এখানে আমাদের পৃথিবীর দূরত্ব কত? এ অফ আর্থ। পৃথিবীর দূরত্ব ভাইয়া জানি না, তাহলে এ ধরে নাও।
এটা ধরে নাও, ধরি, ঠিক আছে। তাহলে এ অফ প্লুটো মানে কি? প্লুটোর ইংলিশ কি দেবা? পি দিয়ে শুরু হয়নি, বলতো? প্লুটোর ইংলিশ কিন্তু আমাদের পি দিয়ে শুরু হয়। হাই হাই, কি করলাম? আচ্ছা, একটু দেখি তো এটা আগেরটাতে ফিরে আসতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে, আগেরটাতে ফিরে আসি। এটা কোনো একটা কারণে এটা ঠিক করে দিই, দাঁড়াও, এটা বারবার ঝামেলা করতেছে। দেখো, প্লুটো, প্লুটোর, হ্যাঁ প্লুটোর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে আমাদের এ অফ ই হচ্ছে আমাদের এ। তাহলে সুতরাং প্লুটো মানে কি? এ অফ পি। এ অফ পি ইকুয়াল টু কত হবে? পৃথিবীর গড় দূরত্বের 39.5 গুণ, তার মানে 39.5 এ। ঠিক আছে, কারণ প্লুটোর গড় দূরত্ব সূর্য থেকে প্লুটো কত দূরে ভাইয়া? সূর্য থেকে পৃথিবী যত দূরে, সূর্য থেকে প্লুটো তার থেকে 39.5 গুণ দূরে। এটা মানে এটাই বুঝাইছে। আচ্ছা, প্লুটোর পর্যায়কাল বের করতে বলছে। প্লুটোর পর্যায়কাল তার মানে কি? পর্যায়কাল অফ প্লুটো, টি অফ পি বের করতে বলছে। হ্যাঁ, টিপি বের করতে বলছে। তাহলে আমরা টি অফ আর্থ কি জানি? হ্যাঁ, টি অফ আর্থ আমরা জানি কত? 365 দিন। এটা তো মুখস্থ। 365 দিনে পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে। আমরা বের করব টি অফ পি ইকুয়াল টু হোয়াট? আমরা এখন সূত্র জানি, মাত্র শিখছি। সূত্র কি? T1/T2 হোল স্কয়ার ইকুয়াল টু A1/A2 হোল কিউব। এখানে জাস্ট 1 আর 2 এর জায়গায় তুমি পি আর ই বসাবা। ঠিক আছে, তাহলে চলো লিখি। আমরা জানি আমরা বের করবো কি? প্লুটো। তাহলে প্লুটোটা উপরে লিখি, টি অফ পি ডিভাইডেড বাই টি অফ ই হোল স্কোয়ার ইকুয়াল টু এ অফ পি ডিভাইডেড বাই এ অফ ই হোল কিউব। ঠিক আছে, এখন খেয়াল করো, টি অফ পি বের করবে, এটা স্কোয়ারের উপর রাখা যাবে না। তাহলে স্কোয়ারটাকে কি করতে হবে? ভেনিশ করতে হবে। ভেনিশ করা মানে কি? উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। যদি বর্গমূল করো, এটা কি আসবে? টি অফ পি ডিভাইডেড বাই টি অফ ই। আর এটাকে যদি বর্গমূল করো তাহলে কি আসবে? রুট ওভার a of p divided by a of e হোল কিউব। এই টাইপ কিছু একটা আসবে। বর্গমূল করলাম মানে এটাকে স্কয়ার রুটে কাটা গেছে, আর এখানে আমি কাটাকাটি করি নাই, জাস্ট এটার উপর রুট দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে লাইনে আমরা কি করব? তারপরে লাইনে আমরা লিখবো, আমাদের উদ্দেশ্য কি? আমরা টি অফ পি বের করব। তাহলে টি অফ পি ইকুয়াল টু আমাদের কত আসবে? চলো দেখি। এ অফ পি কত ভাইয়া? এ অফ পি হচ্ছে 39.5 এ, 39.5 এ। আর এ অফ ই কত? শুধু এ, তার উপর হোল কিউব ইনটু টি অফ পি এর নিচে যে টিই আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপরের লাইনে উদ্দেশ্য কি? টি অফ পি বের করব। এ এ কাটা, এ কাটলে আমরা কত পাই? 39.5 কিউব, তার উপরে রুট টি অফ ই কত? 365 দিন। তাহলে সেখান থেকে আমরা প্লুটোর পর্যায়কাল বের করতে পারি। আমাদের প্লুটোর পর্যায়কাল অলরেডি নবনীত বলে ফেলছে, 90,612 দিন, ওটাই আসবে অ্যান্সার। তাহলে দেখো, রুট ওভার 39.5 কিউব, এটা রুট শেষ, রুটের বাইরে লিখবা, ইন্টু 365 কত আসবে? 90,612.6 আসলে 90,612.6 দিন, 90,613 দিন বা 90,612 দিন লিখলেও চলবে। তার মানে প্লুটোতে 1 বছর সমান কত দিন ভাইয়া? প্লুটোর 1 বছর সমান হচ্ছে 90,612 দিন। পৃথিবীতে 1 বছর হচ্ছে 365 দিন। কেন? কারণ 1 বছর সময় মানে পৃথিবীর 1 বছর বলতে কি বোঝায়? কোন একটা গ্রহের 1 বছর বলতে কি বোঝায়? মানে যতক্ষণ সময় লাগতেছে সূর্যকে একবার ঘুরতে। এখন পৃথিবী সূর্যকে একবার ঘুরতে সময় লাগে 365 দিন, তার মানে পৃথিবীতে 1 বছর সমান 365 দিন। বাট প্লুটো পৃথিবী থেকে অনেক দূরে, সে সূর্য থেকে পৃথিবী যত দূরে তার থেকে 39.5 গুণ দূরে। পৃথিবী সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে। তাহলে প্লুটো 15 কোটি গুণ 39.5 দিলে যা আসে তত দূরে, তত কিলোমিটার দূরে। তাহলে প্লুটোর সূর্যকে ঘুরতে আরো বেশি সময় লাগবে। কতদিন সময় লাগতেছে? 90,612 দিন। তার মানে প্লুটোতে 1 বছর সমান 90,612 দিন। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এবং এই নাও দি এন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, দি এন্ড দিয়ে দিলাম, এবং এরই সাথে সাথে আমাদের কিন্তু শেষ হয়ে গেল 5টি ক্লাসের মাধ্যমে। আজকের ক্লাসটা কতক্ষণ হয়েছে? আজকের ক্লাসটা ছোট ক্লাস, আজকের ক্লাসটা খুবই ছোট ক্লাস। আজকের ক্লাসটা চলো তো একটু দেখে ফেলি কতক্ষণ হয়েছে। ছোট হলেও মোটামুটি 1 ঘন্টার ক্লাস হয়ে গেছে, তাই না? তো আমরা কিন্তু এরই সাথে সাথে কিন্তু আমাদের
মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টির 5টি পর্বের ক্লাস আমরা কিন্তু শেষ করে ফেললাম। ঠিক আছে, এরই সাথে সাথে আমরা কিন্তু মহাকর্ষ অভিকর্ষের আমাদের যে 5টি ক্লাস, সেই 5টি ক্লাস কিন্তু আমরা শেষ করে ফেললাম। আমরা প্রথম ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত এই 5 ক্লাসের মধ্যে আমরা কিন্তু মহাকর্ষ অভিকর্ষের সকল ধরনের থিওরিটিক্যাল বিষয় যা যা আসতে পারে, একদম প্রথম আমরা শুরু করেছিলাম গ্যালিলিওর 3টা পরন্ত বস্তুর সূত্র দিয়ে। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রের পরে আমরা কি পড়েছি ভাই, একটু রিভাইজ দিই। একটু রিভাইজ দিই। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রের পর আমরা কি পড়েছি, মহাকর্ষ সূত্র পড়ার পর তারপর আমরা পড়েছি অভিকর্ষজ ত্বরণ পড়ার পর তারপর আমরা পড়েছি পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয়। পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয় পর আমরা পড়েছি যে জি এর মানের তারতম্য। জি এর মানের তারতম্য মানে কি, অভিকর্ষজ ত্বরণের তারতম্য। অভিকর্ষজ ত্বরণের তারতম্য কোথায় কোথায় হয় ভাইয়া, ভূপৃষ্ঠের উপরে বা ভূপৃষ্ঠের বাইরে বা ভূপৃষ্ঠের নিচে, ভেতরে, নিম্নতর স্থানে, উচ্চতর স্থানে, নিম্নতর স্থানে। উচ্চতর স্থানে হচ্ছে জি আপ, নিম্নতর স্থানে হচ্ছে জি ডাউন। তারপর আমরা পড়েছি সরল দোলক। তারপর আমরা পড়েছি সরল দোলকের ব্যবহার। সরল দোলকের 4টা সূত্র পড়েছি, সমকালের সূত্র, কার্যকরী দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র, ভরের সূত্র। তারপর আমরা কি পড়েছি ভাইয়া, তারপরে আমরা পড়েছি সরল দোলকের সাহায্যে পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায় কিভাবে, সেই সূত্র পড়েছি। সরল দোলকের সাহায্যে কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, কিভাবে সরল দোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয় করা যায়, এই জিনিসগুলো আমরা সূত্র দেখেছি, সূত্র প্রতিপাদন করেছি, এগুলো আমাদের পরীক্ষায় লাগবে। তারপর আমরা পড়েছি ভিন্ন ভিন্ন অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান কেন চেঞ্জ হয়, মেরুতে অভিকর্ষজ ত্বরণ জি পোল কত হয়, বিষুবরেখা বা নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়েটর কত হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। তারপর আমরা কি পড়েছি ভাইয়া, মহাকর্ষ প্রাবল্য পড়েছি, মহাকর্ষ বিভব পড়েছি, এটা গতকালকের ক্লাসে পড়েছি। তারপর আমরা কি পড়েছি বলতো, মহাকর্ষ প্রাবল্য মহাকর্ষ বিভবের পরে আমরা পড়েছি আমাদের কি বলে ওটাকে, মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় এবং সেই রিলেটেড ম্যাথ করেছি। এবং তারপর আজকের ক্লাসে আমরা পড়েছি কৃত্রিম উপগ্রহ, ভূস্থির উপগ্রহ, কেপলারের 3টা সূত্র। তো এর বাইরে আসলে আমাদের এই অধ্যায় থেকে আর আসার মতো কিচ্ছু নাই। ঠিক আছে, এইগুলাই আমাদের ঘুরে ফিরে আমাদের বছরগুলো মানে বিগত বছরগুলোতে বোর্ড কোশ্চেনে এসেছে। এর বাইরে আসলে এই অধ্যায় থেকে আর কিছুই পড়ার বাকি নেই। এই অধ্যায় আর যদি কিছু বাকি থাকে, টুকিটাকি এমসিকিউর জন্য আছে, যেটা আমরা এমসিকিউ ক্লাসগুলো যখন সলভ করব তখন হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে ভাইয়া শেষ করছি, এবং সম্ভাব্য এমসিকিউ সলভিং ক্লাসটি হবে আগামী রবিবার রাত 8টায়। তো সেই ক্লাসে সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে ভাইয়া আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবার শুভকামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।